যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়াতে যাচ্ছে এমন একটি চুক্তি মোটামুটি চূড়ান্ত করে ফেলা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতির জন্য অপেক্ষা করা হচ্ছে, কিন্তু এর মধ্যেই তিনি নতুন করে হুমকি দিয়েছেন ওমানকে উড়িয়ে দেওয়ার। কারণ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ইরান এবং ওমান যৌথভাবে তদারকি করতে পারে, এমন একটি তথ্য আসার পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দিয়েছেন। শুরুতে অনেকের মধ্যে সংশয় ছিল আদৌ কি তিনি ওমানকে মিন করেছেন নাকি ইরানের কথা বলতে গিয়ে ভুলে ওমান বলেছেন, কিন্তু পরবর্তীতে স্টেট ডিপার্টমেন্টের প্রেস নোটে এটি স্পষ্ট যে তিনি ওমানকে উড়িয়ে দেওয়ার কথা বলছেন। অর্থাৎ যেখানে যুদ্ধ বন্ধে পুরো পৃথিবীর বিভিন্ন পক্ষ তারা তৎপর হয়েছেন, সেখানে নতুন করে আবার ওমানকে হুমকি দেওয়ার পর আলোচনা উঠে এসেছে বিশ্বের আর কোন কোন দেশকে এমন হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন এর একটি বিশেষ রিপোর্ট বলছে প্রতি 13টি দেশের একটি দেশকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো না কোনোভাবে হয় আক্রমণ করেছেন অথবা আক্রমণ করবেন, অথবা কোনোভাবে তাদের নাগরিকদের নিরাপত্তাকে অনিশ্চিত করবেন, অনিরাপদ করবেন, এমন একটি হুমকি দিয়ে রেখেছেন। যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই নির্বাচনে অন্যতম প্রতিশ্রুতি ছিল বিশ্বকে নিরাপদ রাখা, যুদ্ধমুক্ত পৃথিবী, সেখানে নতুন করে একটা যুদ্ধাংদেহী অবস্থা পুরো পৃথিবী জুড়ে। এবং বিভিন্ন বিশ্লেষণ বলছে যদি হরমুজ প্রণালীতে এ ধরনের অচল অবস্থা চলতে থাকে তবে অনেক দেশ, বিশ্বের অনেক দেশের ক্ষমতা পরিবর্তন হয়ে যেতে পারে। আরব বসন্তের মতো অর্থনৈতিক সংকটে নানা ধরনের বিপ্লব, অভ্যুত্থান সেসব দেশের আভ্যন্তরীণ ব্যবস্থাপনায় দেখা দিতে পারে। অর্থাৎ পুরো বিশ্বের ব্যবস্থাপনাই অনেকটা নাজুক। এই পরিস্থিতিতে আমরা কথা বলবো বর্তমান পরিস্থিতির সবশেষ খবরগুলো নিয়ে। আমরা আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান। যাব আমরা যে কোন অবস্থায় আমরা আছি, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো কতটা জরুরি হয়ে পড়েছে অবিলম্বে এই যুদ্ধটি থেমে যাওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। এখন আজকের মূল সমস্যা হলো, প্রশ্ন যেটা, যুক্তরাষ্ট্র ইরানকে সত্যি শান্তির দিকে এগোচ্ছে নাকি তারা যুদ্ধবিরতির মধ্য দিয়ে পরবর্তী সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে। আমার মতে পরিস্থিতি এখন অত্যন্ত ভঙ্গুর। একদিনে 60 দিনে একটি সম্ভাব্য সমঝোতার কথা শোনা যাচ্ছে, অন্যদিকে মাঠ পর্যায়ে হামলা, পাল্টা হামলা, ড্রোন উৎপাদিত করার দাবি এবং হরমুজ প্রণালী ঘিরে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। তাই এটাকে পূর্ণাঙ্গ শান্তি বলা যাবে না, বরং একটি হলো উইন্ডো অফ অপরচুনিটি, যা সঠিকভাবে ব্যবহার না করলে আবার যুদ্ধের দিকে গড়াতে পারে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি এখন শুধু এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সারা বিশ্বের অর্থনীতির প্রশ্ন। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও লিকুইফাইড প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়। এই পথ যদি অচল বা অস্থিতিশীল হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, আমেরিকা, দক্ষিণ এশিয়া, আফ্রিকা সব জায়গায় জ্বালানি, পরিবহন, খাদ্য ও জীবনযাত্রা ব্যয় বেড়ে যাবে। তাই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি বাস্তবসম্মত চুক্তি এখন বৈশ্বিক অর্থনৈতিক প্রয়োজন। আর হরমুজ প্রণালী হলো বিশ্ব অর্থনৈতিক শ্বাসনালী। আমরা অনেক সময় যুদ্ধকে শুধু সামরিক মানচিত্র দিয়ে দেখি, কিন্তু হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়া মানে জাহাজ চলাচলের ঝুঁকি, বিমা ব্যয় বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, সার উৎপাদনের খরচ বৃদ্ধি, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের রান্নাঘরের চাপ। অর্থাৎ যুদ্ধের দাম দেয় সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও আমদানি নির্ভর দেশগুলো। উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু উন্নয়নশীল দেশগুলো আরো বেশি বিপদে পড়বে। আমেরিকায় বা ইউরোপের তেলের দাম বাড়লে রাজনৈতিক চাপ তৈরি হবে, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, মিশর, আফ্রিকার অনেক দেশ বা দক্ষিণ এশিয়ার আমদানি নির্ভর অর্থনীতির জন্য এর প্রভাব আরো ভয়াবহ হবে। কারণ এসব দেশে জ্বালানি আমদানি, খাদ্য আমদানি, সার আমদানি এবং বৈদেশিক মুদ্রার চাপ একসঙ্গে কাজ করে। ফলে হরমুজ সংকট শুধু কূটনৈতিক সংকট নয়, এটি খাদ্য নিরাপত্তা, মূল্যস্ফীতি এবং সামাজিক স্থিতিশীলতার সংকট। না, 60 দিনের সম্ভব যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ, কিন্তু ইট ইজ নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। যদি সত্যি যুক্তরাষ্ট্র ইরান 60 দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ায় এবং পারমাণবিক আলোচনা শুরু করে, সেটি ইতিবাচক। কিন্তু প্রশ্ন হলো
এই 60 দিনে কি হবে? শুধু বন্দুক থামানো হবে, নাকি নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব এবং ইসরায়েলের ভূমিকা? এসব কঠিন প্রশ্ন বাস্তব অগ্রগতি হবে কি? যুদ্ধবিরতি যদি কেবল সময় কেনার কৌশল হয়, তাহলে সংকট আবার ফিরে আসবে। কিন্তু যুক্তরাষ্ট্র এখন দ্বৈত চাপের মধ্যে আছে। একদিকে যুক্তরাষ্ট্র চায় ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত হোক, অন্যদিকে জ্বালানি বাজার, গ্যাসের দাম, মধ্যবর্তী নির্বাচন। যদিও ডোনাল্ড ট্রাম্প গতদিন বলেছেন she doesn't care about midterm, কিন্তু his party does। বিশ্ব অর্থনীতির চাপ ওয়াশিংটনকে সমঝোতার দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র আভ্যন্তরীণ রাজনীতিতে ইরান বিরোধী শক্তিশালী অবস্থানও রয়েছে, আপনারা জানেন। ফলে ট্রাম্প প্রশাসন বা যে কোনো মার্কিন প্রশাসনের জন্য ইরানের সঙ্গে যুক্তি করা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। ইরান কিন্তু দুর্বল নয়, কিন্তু ইরানও চাপের বাইরেও নয়। ইরান দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে, কিন্তু ইরানের হাতে হয়তো কিছু কৌশলগত সুবিধা আছে। হরমুজ প্রণালীর ভূ রাজনৈতিক অবস্থান, ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা, আঞ্চলিক মিত্রজাল এবং দীর্ঘস্থায়ী সংঘাতে টিকে থাকার মানসিকতা। তবে ইরানের অর্থনীতি এবং জনগণের জীবন মাত্রা এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বড় চাপ সৃষ্টি করছে। তাই তেহরানের একটি সম্মানজনক সমঝোতা দরকার। এখন আপনি যে ক্লিপ পাঠিয়েছেন সেখানে বলছে ইরানের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, তারা দাবি করেছে সামরিকভাবে একটি রাজনৈতিক বার্তাও দেয়। ইরান বলছে তারা নতুন স্থানীয়ভাবে তৈরি এয়ার ডিফেন্স ব্যবস্থা ব্যবহার করে একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করেছে। এই দাবি স্বাধীনভাবে যাচাই করা কঠিন, কিন্তু বার্তাটি বড় পরিষ্কার। ইরান দেখাতে চাইছে কয়েক মাসের মধ্যে হামলার পরেও তাদের প্রতিরক্ষা সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। অর্থাৎ তেহরান বলছে ডিরেক্টলি আমাদের উপর চাপ দিলে আমরা এখন পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারি। ইরানের প্রতিরক্ষা কৌশল প্রযুক্তি পশ্চিমা প্রযুক্তির সমতুল্য নয়, বরং টিকে থাকার মতো। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো উন্নত বিমান বাহিনী বা সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নেই, কিন্তু ইরান মোবাইল, সস্তা, দ্রুত স্থানান্তরযোগ্য এবং স্থায়ীভাবে উৎপাদিত অস্ত্র ব্যবস্থার উপর জোর দিচ্ছে। এর অর্থ হলো ইরান হয়তো বড় আকার যুদ্ধে জিততে পারবে না, কিন্তু প্রতিপক্ষকে ব্যয়বহুল ও দীর্ঘস্থায়ী যুদ্ধে আটকে রাখতে পারবে। এটাই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের বাস্তবতা। ওকে, এদিকে আমি জাস্ট আরেকটা কথা বলে শেষ করব। শান্তির জন্য শুধু যুদ্ধবিরতি নয়, আস্থার কাঠামো দরকার। যুদ্ধবিরতি হলো প্রথম ধাপ, কিন্তু স্থায়ী সমাধানের জন্য সরকার যাচাইযোগ্য পারমাণবিক ব্যবস্থা ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলাকরণ, হরমুজ প্রণালীর নিরাপদ নৌ পরিবহন, আঞ্চলিক নিরাপত্তা সংলাপ এবং মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলির ভূমিকা কি। শুধু আমরা যুদ্ধ জেনা বললেই হবে না, যুদ্ধ ঠেকানোর প্রতিষ্ঠানগত কাঠামোগত রূপরেখা তৈরি করতে হবে। তা না হলে আমরা সমূহ বিপদের মধ্যে আছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে আপনার বিশ্লেষণের জন্য। মোহাম্মদ মালিক, আপনার কাছে একটু শুনি, যেটি বলা হচ্ছে আল জাজিরা থেকে শুরু করে অন্যান্য বিশ্লেষণগুলোতে, এই যুদ্ধ যদি না থামানো হয় তবে মধ্য এশিয়া, এশিয়া এবং অন্যান্য অনেক দেশের, এমনকি আরব বসন্তের মতো সরকার পরিবর্তনের বিপ্লব শুরু হয়ে যেতে পারে। আপনার কাছে কতটা মনে হয় যে আমেরিকা ইরানের এই প্রভাব পুরো বিশ্বকে এমন একটা নাজুক পরিস্থিতিতে ঠেলে দেবে? জি, ধন্যবাদ জুয়েল। কবির ভাই সালাম, ঈদ মুবারক। দর্শক যারা দেখছেন তাদের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। দেখুন, কবির ভাই তো খুব সুন্দর করে বিশ্লেষণ করলেন যে এই যুদ্ধের ফলে ভবিষ্যৎ পৃথিবী চিত্রটি কেমন হতে পারে। তো হরমুজ প্রণালী নিয়ে তো অনেক কথা হয়েছে, এই অনুষ্ঠানে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে। অর্থাৎ আমেরিকা এবং ইরান যুদ্ধের এখন মূল ফোকাস পয়েন্টই হলো হরমুজ প্রণালী। কারণ ইরানের পলিসি হলো দীর্ঘস্থায়ী একটি যুদ্ধের দিকে যাওয়া, অর্থাৎ আমেরিকা এবং তার মিত্রদেরকে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে ধরে রাখা, আটকে রাখা, যাতে তার তো ক্ষতি হয়েছেই, ক্ষতিটা যেন সারা বিশ্বের দিকেই মানে প্রভাবিত হয়, সারা বিশ্বই যেন সেই ক্ষতির একটা প্রভাব দেখতে পারে। তো সেই কারণে কিন্তু এই হরমুজ প্রণালীকে এখন যুদ্ধের অস্ত্র হিসাবে ইরান নিয়েছে। তো যেমনটি কবির ভাই বললেন, হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রণালী, যেখান দিয়ে
বিশ্বের মোট তেলের 20% অর্থাৎ 1/5 তেল সরবরাহ হয় কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে। শুধু তেল নয়, অন্যান্য আরেকটা ইম্পর্টেন্ট আইটেম যেটা যায় সার পরিবহন। আচ্ছা, সার পরিবহন কেন গুরুত্বপূর্ণ তেলের সঙ্গে সেটা আমি পরবর্তীতে বলছি। তো এখন যখন এই হরমুজ প্রণালীতে সরবরাহ হচ্ছে না, তার ফলে কি কাজটি হচ্ছে? যে কাজটি হচ্ছে যে একটা গ্লোবাল এনার্জি ক্রাইসিস দেখা গেছে, যেটা আমরা এখান থেকে নিজেরাই প্রত্যেকে যারা ব্যক্তিগতভাবে আমরা উপলব্ধি করতে পারছি যে গ্লোবাল এনার্জি ক্রাইসিসে একেবারে রোরিং। তো আরেকটি জিনিস হলো যে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়া, অর্থাৎ পরিবহন ব্যয় বৃদ্ধি হওয়া। ইন্টারন্যাশনাল ট্রেডে একটা টার্ম আছে, সেটি হলো FOB, ফ্রি অন বোর্ড। এই টার্মটি হলো ব্যবহৃত এইভাবে যে এক্সপোর্টার অর্থাৎ যারা রপ্তানিকারক, তারা তাদের নিজ খরচে জাহাজ পর্যন্ত মালটি তুলে দিবে, অর্থাৎ জাহাজ পর্যন্ত মাল তুলে দেওয়া পর্যন্ত যে খরচটি সেটি বহন করবে এক্সপোর্টার। আর জাহাজ ওঠার পর থেকে একেবারে ইম্পোর্টার কান্ট্রিতে সেটা পৌঁছা এবং তার ওয়ার হাউসে মাল পৌঁছা পর্যন্ত যে খরচ, পুরো খরচটাই বহন করতে হয় ইম্পোর্টারকে। এখন ফ্রি অন বোর্ডের ক্ষেত্রে যেটি হবে সেটি হলো যে তেল উৎপাদকের দেশ তো শুধু জাহাজে তেল দিয়েই খালাস হয়ে যাবে, কিন্তু যারা ইম্পোর্টার তারা কিন্তু এই তেল তাদের দেশ পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তাদের প্রচুর পরিমাণ পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে। কিরকম ফ্রেট, অর্থাৎ ফ্রেট কস্টটা বেড়ে যাবে, ইন্স্যুরেন্স কস্ট বেড়ে যাবে। এমনি করে এই খরচ লুট হতে হতে যখন একেবারে এন্ড পয়েন্টে মালামাল পৌঁছবে তার দাম অনেক বেড়ে যাবে, যেটি ভোক্তা পর্যায়ে আমদানিকারকরা সেটি দেবে। স্কারসিটি তো থাকবেই, মানে পণ্যের ঘাটতি তো থাকবেই, সেই সঙ্গে যে পণ্যটুকু পৌঁছবে তার মূল্য অনেক বেড়ে যাবে, যেটা একটা ডিপ ইনফ্লেশনের দিকে পৃথিবীকে নিয়ে যাবে। তো জিনিসটি হলো এরকম তাহলে যে এই যে হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ, এই কারণেই ইরান কিন্তু এটিকে ধরেছে। তারপর দেখেন আমরা জেট ফুয়েলের দাম বেড়ে গেছে, পরিবহন ব্যয় বৃদ্ধি, মানুষের মানে মোবিলিটি কমে যাবে। তারপরে আপনার যে কাজটা হবে ফুড, অর্থাৎ খাদ্য অনিশ্চয়তা দেখা দিবে। কিভাবে? ইন দ্য শর্ট টার্ম যারা ইম্পোর্ট করে ফুডগুলো, যেমন ধরুন মিডল গালফ স্টেটগুলো, সবাই কিন্তু তাদের 90% পণ্য কিন্তু ইম্পোর্টেড পণ্য, কাজে স্কারসিটি থাকবে, মূল্য বাড়বে। তাহলে শর্ট টার্ম একটা খাদ্য অনিশ্চয়তা দেখা দিল। আর লং টার্ম যেটি হবে, যেমন খাদ্য উৎপাদন, সেটি হলো যে খাদ্য উৎপাদন করতে গেলে কিন্তু একটা অপরিহার্য উপাদান হলো সার। এখন সারের যখন মানে ঘাটতি দেখা দেবে, তখন কিন্তু কৃষক পর্যায়ে এই ভালো ফলন আর সম্ভব হবে না, যে কারণে ভবিষ্যতে খাদ্য উৎপাদনও কমে যাবে। তার মানে শর্ট টার্মে আমরা খাদ্য স্কারসিটি পাইলাম, খাদ্য সরবরাহ কমে গেল, লং টার্মে খাদ্য উৎপাদন কমে গেলে সারা বিশ্বে একটা খাদ্য অনিশ্চয়তা দেখা দিবে। তো মোহাম্মদ মালিক ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রাখি, এই শর্ট টার্ম এবং লং টার্মটা কত দিন হলে এটিকে আসলে লং টার্ম বলা যেতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? মানে অলরেডি তো আমরা যুদ্ধের না, শর্ট টার্ম তো আমরা দেখতেই পাচ্ছি। জি, শর্ট টার্মটা আমরা দেখতে পাচ্ছি। লং টার্মটা কতদিন হলে এটা হতে পারে বলে মনে করছেন? মনে করেন যে হয়তো কোন একটি দেশ যারা খুব মানে যারা কৃষি উৎপাদন পণ্যকারী দেশ, বাংলাদেশ, বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষ আছে, তাদের নিজের জন্য যে খাদ্য প্রয়োজন, যে কৃষক পর্যায়ে মানে ফসল উৎপাদন করে, ধান উৎপাদন করে, এই উৎপাদনের সার ব্যবহৃত হয়। ধরেন বাংলাদেশে এখন 1 বছর চলার মতো সার স্টক আছে, বা 2 বছর, তাই না? এই সারটি যখন মানে শেষ হয়ে আসবে স্টকগুলো, তখন কি হবে? নতুন করে সার যদি মানে সরবরাহ না হয়, তাহলে সারের ঘাটতি দেখা দিবে, ফলে কৃষিতে সেটা এফেক্ট হবে। কাজেই আমার মনে হয় যেটা 1-2 বছরের মধ্যেই যদি এরকম ডিপেন্ড হতে থাকে ক্রাইসিস, 1-2 বছরের মধ্যেই লং টার্ম আমরা এইগুলো এফেক্ট, এবং এটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করবে। যাদের মজুদ আছে, যাদের চাহিদা বেশি, তাদের ক্ষেত্রে অন্যরকম। অনেকে হয়তো 5 বছরের জন্য মজুদ করেছে, হ্যাঁ, ধরে নিলাম একটা কথা, তাদের সেই পরিমাণ স্টক হয়তো আছে, কিন্তু অনেক কান্ট্রির আরো কম থাকতে পারে, যেটা কান্ট্রি টু কান্ট্রি। তো মোটামুটি 1-2 বছরের মধ্যে বিশ্বব্যাপী একটা প্রভাব আমরা এই খাদ্যের অনিশ্চয়তা দেখতে পাবো। গ্যাস, তেল এগুলো তো আছেই,
সেই সঙ্গে মানে আধুনিক সভ্যতা তো গ্যাস নির্ভর, তেল নির্ভর, সেই সভ্যতাটা থেমে যাবে। সেই সঙ্গে মানুষের যে একবার মৌলিক চাহিদা খাদ্যদ্রব্য সেটারও এফেক্ট পড়বে। এখন আপনার যেটা বলেন পলিটিক্যাল কথাটা, এই কারণে যে কাজটা মোটামুটি আমরা 3 ভাগে, আমরা যে ডিসরাপশন যেভাবে হচ্ছে যদি প্রলম্বিত হয়, তাহলে যে 3টি মানে সম্ভাব্য ক্ষতি আমরা দেখতে পাচ্ছি। একটি হলো ইনফ্লেশন গভীর হবে, আরেকটি হলো যে ফুড খাদ্য অনিশ্চয়তা দেখা দেবে, আরেকটা হলো ব্রডার পলিটিক্যাল ইনস্টেবিলিটি, যেটা আপনার প্রশ্ন ছিল। তার মানে হলো কি, যখন এই মানে জনগণ যখন এই ক্রাইসিসের মধ্যে পড়বে, তখন ওই জনগণ কিন্তু ওই দেশের সরকারের প্রতি ব্লেম করতে থাকবে। ফলে যত বেশি সংকট গভীর হবে, বিশেষ করে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে যাদের সক্ষমতা অনেক কম, অর্থাৎ ক্রাইসিস মোকাবেলা করার সক্ষমতা তো সব দেশের সমান থাকে না, তো সক্ষমতা যাদের কম তাদের মধ্যে একটা জনগণের মধ্যে একটা অসন্তোষ দেখা দিবে। সেই অসন্তোষ থেকে একটা রাজনৈতিক, ধরুন আমাদের মতো দেশে যে কোনো অসন্তোষে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল অন্য কজ দেখি না, আমরা সরাসরি সরকারকে দায়ী করি কিন্তু, এবং ব্লেম করে সরকারের বিরুদ্ধে আন্দোলনটা চলে যায়। তো যে কারণে এই বাংলাদেশ সহ অন্যান্য স্পেশালি এই এশিয়া এবং অন্যান্য দেশের যে সমস্ত আফ্রিকা, কবির ভাই যেমনটি বললেন, এই সমস্ত দেশের রাজনীতি একটা অস্থিরতা দেখা দেবে, এবং এই পলিটিক্যাল ইনস্টেবিলিটি সরকারের পতন থেকে শুরু করে একটা গ্লোবাল পলিটিক্যাল ক্রাইসিস পর্যন্ত। হরমুজ এমন একটা টার্ম কার্ড যেটাকে আমরা শুধুমাত্র তেলের দৃষ্টিতে, সীমিত দৃষ্টিতে দেখার সুযোগ নেই। এটার ব্রডার অ্যাসপেক্ট আছে, যেটা পলিটিক্যাল ইস্যু তৈরি হবে, ফুডের ইস্যু তৈরি হবে, অনেকগুলো বিষয় আছে। প্রফেসর ডক্টর কবির হাসান, একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হলো 8 এপ্রিল আমরা যদি ধরি যুদ্ধবিরতি শুরু হওয়ার অলমোস্ট 50 দিন ধরে আলোচনা চলছে যুদ্ধবিরতি কোনো ঘোষণা ছাড়া 50 দিন চলেছে, আবার নতুন করে 60 দিন বাড়ানোর কি দরকার হলো? অর্থাৎ এই বাড়ানোতে কি আসে যায়? কারণ এটি তো কোনো ঘোষণা ছিল না যে কতদিন ধরে চলবে, এখন নতুন করে 60 দিন কেন বাড়ানো দরকার হচ্ছে বলে আপনার কাছে মনে হয়? আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি মাহবুব ভাইয়ের সাথে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে। যেটা বললাম যে রাজনৈতিক অস্থিরতা খাদ্যের সাথে একটা সরাসরি সম্পর্ক আছে। যে কথাটা বলেছেন যে আমদানি নির্ভর দেশগুলো তাদের খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে যাবে, তাদের ফরেন কারেন্সি রিজার্ভ চাপ পড়বে, এতে যে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। অনেকে বলে হাঙ্গার ইজ অ্যানাদার উইপন, পলিটিক্যাল উইপন, এবং সেটা নিয়ে অনেক জায়গায় আপনি যেটা ভাবছেন আমিও ভাবছি অনেক জায়গায় সরকার পরিবর্তন হতে পারে। ডোনাল্ড ট্রাম্প তো এমনিতে সরকার পরিবর্তন করে চলেছে, ভেনেজুয়েলা এখন কিভাবে আঘাত করার চেষ্টা করছে, কিন্তু এই অস্থিরতা ছড়িয়ে গেলে আমি খুব বিস্মিত হব না। এটা কিন্তু আমদানি নির্ভর দেশগুলো যারা হরমোন প্রণালী দিয়ে ডিরেক্ট ইম্প্যাক্টে, তাদের জন্য বিরাট একটা মানে অশনি সংকেত বয়ে আছে। অর্থাৎ ছোট্ট করে আপনি যদি এটার একটা কনক্লুশন টানেন, বিষয়টি এই যুদ্ধটি শুধুমাত্র আমেরিকা, ইসরায়েল এবং ইরানের নয়, পুরো পৃথিবী এটার জন্য সাফার হতে যাচ্ছে সামনের দিনগুলোতে। তারা এক্স্যাক্ট আপনি যেটা বলেছেন, তারা ভেবেছিল যে 7 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, রেজিম চেঞ্জ হয়ে যাবে ভেনেজুয়েলার মতো, তাহলে এই সেকেন্ডারি টারশারি ইম্প্যাক্ট গুলো হবে না, কিন্তু এগুলো হওয়া শুরু করেছে। 50 দিন, তারপরে বলে 60 দিন। এই প্রশ্ন আমারও, 60 দিনের কি দরকার? আমার একটা কনস্পিরেসি থিওরি আছে, 60 দিন ওদের দরকার যে ওদের যে রিস্টকিং আমি বলি, এত যে বারবার বোমাবাজি করেছে, তাদের রসদ, তারপরে মিলিটারি ফোর্সেস বিভিন্ন জায়গায় ঠিকভাবে করা, এইটার জন্য বোধহয় ওরা এটা বাই করছে। কারণ এখনো যাই বলি না কেন, হয়তো মাঝে মাঝে মানে লিকেজ হয় যে বিভিন্ন নেতাদের সাথে ডোনাল্ড ট্রাম্পের বাকবিতণ্ডা হচ্ছে, কিন্তু আলটিমেটলি ড্রাইভিং সিটে এখনো ইসরায়েল আছে। ইসরায়েল যেভাবে চাচ্ছে সেভাবে ওরা করতে যাচ্ছে। আপনি এই প্রসঙ্গটা আসবে, আপনার জানেন, আপনি সাউদার্ন লেবাননে ওরা বলেছে যে তোমরা সবাই চলে যাও, তার সাউদার্ন লেবানন করবে তাদের নিরাপত্তার ঝুঁকির কথা বলে আর কি। তাহলে এগুলো কি করছে? এগুলো মানে স্পষ্ট হচ্ছে হঠাৎ করে চলছিল, হঠাৎ মানে গতদিন সাংঘাতিক ভাবে বম্বিং করেছে। আরেকটা ব্যাপারও আপনার আলোচনা আসবে, সেটা হলো গাজা। 70% গাজা ওদের দরকার যাতে ওদের বাফার জোন হিসাবে। এইগুলো সময় আপনি দেখছেন সময়ের সাথে একটা কানেকশন আছে। আমার মনে হচ্ছে ওরা সময় নিচ্ছে যারে ওদের অবস্থানকে আরো শক্ত করতে পারে, যারে তারা মিলিটারি উইন করতে পারে, এবং সাথে সাথে কূটনৈতিক সমাধান একটা চায়। তাদের ডোনাল্ড ট্রাম্প ডক্ট্রিন হলো মিলিটারি আমরা এগিয়ে যাবো, চাপ রাখবো, তারপরে আমরা মানে রাজনৈতিক বা অর্থনৈতিক ভাবে আমাদের সুবিধাগুলো আদায় করে নিয়ে আসবো।
এই ব্যাপারটা আসলে হতে যাচ্ছে। এটা হলো আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটা আমি মনে করি আর কি। এবং যুদ্ধবিরতির কারণে অন্তত ইরানের হাত পা বেঁধে রাখা সম্ভব হচ্ছে। ইসরায়েল তাদের মতো করে কাজ করে যাচ্ছে, কিন্তু যেহেতু আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি, ইরান কিছু করতে পারছে না, ইরানকে একদম চুপচাপ ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাক, আপনার বিশ্লেষণটা শুনলাম মোহাম্মদ মালিক ভাই, আপনার কাছে একটু শুনি। সেটা হলো, একদিকে যেমন প্রফেসর ডক্টর কবির হাসান বলছিলেন যে আমেরিকা তার রসদটা আবার পুনর্গঠনের সুযোগ পাচ্ছে, কিন্তু ইরানও তো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে। ইরানেরও তো যুদ্ধাস্ত্র কমে গিয়েছিল পাল্টা হামলা চালাতে গিয়ে। এখন তো এই লম্বা সময়ে ইরান তার এয়ার ডিফেন্স আমরা শুনতে পাচ্ছি সেটি পুনর্গঠন করছে, নতুন করে সাজাচ্ছে। তাহলে ইরানও তো পাল্টা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে সময় যুদ্ধবিরতি যেটাকে আমরা বলছি আর কি, এই যুদ্ধবিরতির সময়টা কিন্তু দুই পক্ষই মানে বাই করার চেষ্টা করছে আর কি। প্রথম কথা আমি ইরানের দিক থেকে বলি, ইরান তো চাচ্ছে একটা প্রলঙ্গিং ওয়ার, থেমে থাকুক আবার হোক, থেমে থাকুক আবার হোক, অর্থাৎ আমেরিকাকে একটা যুদ্ধের মধ্যে ব্যস্ত রাখা ইরানের, সেটি হলো আলটিমেট পলিসি। আর আমেরিকারও পলিসি এটাই, কবির ভাই যেটি বললেন, যে এর আগে আমরা বিভিন্ন তথ্য থেকে দেখেছি যে ওই প্রথম পর্যায়ের যুদ্ধে তার যে স্টকস, অর্থাৎ সামরিক সরঞ্জামের স্টক মোর দ্যান হাফ কনজিউম হয়ে গেছিল, কাজে সেটা রিফুয়েলিং করার জন্য একটা সময় আমেরিকার দরকার ছিল। মিনওয়াইল দেখেন, এই যুদ্ধবিরতির মধ্যে কিন্তু কথা ছিল যে লেবাননও অন্তর্ভুক্ত হবে, কিন্তু ইসরায়েল কিন্তু সে লেবাননকে অন্তর্ভুক্ত করেনি, বরং এই যুদ্ধবিরতির সুযোগ নিয়ে লেবানন তো দুইটা ফ্রন্টে লড়তেছিল, একটা ইসরায়েল, একটা লেবানন, একটা ইরান। ফলে হলো কি, একটা ফ্রন্ট বন্ধ রেখে তার শক্তিটাকে সঞ্চয় করে মানে একটি ফ্রন্টে নিয়োজিত করলো। তার মানে ইরানের উপর তার চাপ অব্যাহত রাখলো লেবাননের উপর। তার মানে হলো যে ইরান থেকে সরে যে লেবাননের উপর, অর্থাৎ ইসরায়েল কিন্তু তার কাজ করেই যাচ্ছে, বরং তার শক্তিটা একসঙ্গে করে, যেটা দুই ভাগে ভাগ হয়ে গেছিল এক ভাগে ভাগ করে কনসেন্ট্রেট করে লেবাননকে ধরেছে। এবং সেই সঙ্গে আবার কবির ভাই আলোচনা একটু নিয়ে আসছেন, দেখেন যে গাজা এদিক দিয়ে গাজা সিসফায়ার যেটা চলছে অক্টোবর থেকে এখন পর্যন্ত, দেখেন আসলে কি সে সিসফায়ার আছে ওইরকম, মানে প্রতিদিনই কোনো না কোনো ভাবে আক্রমণ হচ্ছে। এবং কি হচ্ছে, প্রায় 1000 লোক এই সিসফায়ারের পরে, অক্টোবর পরে মারা গেছে গাজাতে। এবং এখন কি বলছে, প্রথমে তো তাদের ছিল আপনার এই 50% জায়গা তাদের দখল ছিল, যখন রেড লাইন তৈরি করলো, মানে যুদ্ধবিরতির সময়, তখন কিন্তু 53% জায়গা নিয়ে রেড লাইন তৈরি করলো। এখন সেটা 60%-এ পৌঁছে গেছে, এবং বলছে 70%। আলটিমেটলি 70% না, তারা স্টেপ বাই স্টেপ পুরো গাজাটাকে, অর্থাৎ গাজার যে 2 মিলিয়ন জনগণ আছে প্যালেস্টাইনিয়ান, তাদেরকে একেবারে কোণঠাসা করতে করতে ছোট্ট একটা জায়গার মধ্যে এমনভাবে ধরে রাখবে যেন গাজাটা পুরোটার দখলে চলে যায় ইসরায়েলের। সেই সঙ্গে ওয়েস্ট ব্যাংকে তো তাদের মানে মানে ওই কি বলে সম্প্রসারণ চলছে। তার মানে আলটিমেটলি এই যে মিডল ইস্টের যে মূল সমস্যাটা, যেটা ইরানকেও দায়ী করা হয় যে সে প্রক্সি ওয়ার করছে, তার বিভিন্ন প্রক্সি ইসরায়েলের সঙ্গে লড়ছে, সে হিজবুল্লাহ বা হুতি তারা, কিন্তু আসলে মূল সমস্যাটা কিন্তু আমরা এই ইরান আর আমেরিকার যুদ্ধের ফলে মূল সমস্যাটা কিন্তু ভুলে গেছি আমরাও। সেটি হলো কি, সেটি হলো ফিলিস্তিনি সমস্যাটা, দ্বিজাতি মানে দ্বিরাষ্ট্রীয় যেটা সমাধানের কথা ছিল। আলটিমেটলি হবে কি, ওই রাষ্ট্র বলে কিছু থাকবে না, মানে যাতে আর প্যালেস্টাইন রাষ্ট্র না হতে পারে, সেটি হলো আলটিমেট গোল। আবার দেখেন, যেটা ট্রাম্প এখন নতুন করে আবার একটা মানে এটা বলে নোক্তা বলা হয়, নোক্তা যোগ করেছে, সেটা কি, যে ওই ইরানের সাথে স্থায়ী চুক্তি করতে গেলে আব্রাহাম অ্যাকর্ডে এই সমস্ত দেশগুলোকে স্বাক্ষর করতে হবে। আব্রাহাম অ্যাকর্ডের কোথাও কি এই প্যালেস্টাইন রাষ্ট্রের কথা বলা আছে, গাজার কথা বলা আছে? বলা নাই কিন্তু। তার মানে কি, আব্রাহাম অ্যাকর্ডে সই করা মানে কি হলো যে ইসরায়েলের সাথে আমরা সবাই সৎ প্রতিবেশী হিসাবে বন্ধুসুলভ ভাবে একসঙ্গে বসবাস করবো। তার মানে প্যালেস্টাইন পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, গোল কিন্তু ওইটাই। তো কাজেই আপনি এবার আপনার মূল প্রশ্নে ফিরে আসি, এই 60 দিন এগুলো কিছুই না, এগুলো আসলেই ধাপ্পাবাজির সময় কিল করা। ইসরায়েলও তার পূর্ণ ক্ষমতা নিয়ে লেবাননকে সাইজ করতে থাকলো, হিজবুল্লাহকে মানে ধরার চেষ্টা করছে, এই ফ্রন্টে একটু বিরতি নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। তো আসলে এটার কোনো সমাধান হবে না। সমাধান একটি, যদি স্থায়ী চুক্তি ইরানের সাথে করতে হয়,
তাহলে কিন্তু ওই প্যালেস্টাইন রাষ্ট্রের সমস্যাটি জিয়ে রেখে কখনোই ইরানের সাথে আপনি স্থায়ী সমাধানে যেতে পারবেন না। সেটাই তো এই ইরান কিন্তু দাবি করছে বারবার একটি কথা, খেয়াল করে দেখবেন যে তারা অন্যান্য যেগুলো তাদের যে এই মানে ফ্রিজ করা অ্যাসেটকে রিলিজ করা কিংবা স্যাংশন তুলে নেওয়া, এগুলো যেমন বলছে, সেই সঙ্গে যে কথাটা মূল কথা সেটা বলছে যে ভবিষ্যতে গ্যারান্টি দিতে হবে ইরানের উপর আর কোনো আক্রমণ হবে না, এই গ্যারান্টি চাচ্ছে। কিন্তু সেই ইরানের উপর আর কোনোদিন আক্রমণ হবে না, সেটি করতে গেলে প্যালেস্টাইন সমস্যার সমাধান করতে হবে। না হলে শুধু ইরান, আমরা যদি এককভাবে ইরান আর আমেরিকার বা ইসরায়েলের সম্পর্ক দেখি হবে না, প্যালেস্টাইনকে এর মধ্যে আনতে হবে। সেটা তো প্রেসিডেন্ট চাইছেন, প্রেসিডেন্ট তো সেটাই আব্রাহাম অ্যাকর্ডের কথা দিয়ে তো সেটাই চাইছেন প্যালেস্টাইন। আব্রাহাম অ্যাকর্ডে কি প্যালেস্টাইন না না, একদম নেই, একদম নেই, কিন্তু তিনি তো ইসরায়েলের, তার মানে কি ইসরায়েলের এই ইস্যুটা ইরানের সাথে সম্পৃক্ত করে নিচ্ছেন। ইসরায়েলকে স্বীকৃতি দাও, তার সাথে মানে কি বলে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা। তার মানে আমি যদি আপনার কাছে তাহলে প্রশ্নটা রাখি, যদি নেতানিয়াহু আজকে যে নির্দেশনা আমরা দেখলাম যে 70% গাজাকে নিয়ে নাও এমন মানে প্যালেস্তাইনকে, তো সেই ক্ষেত্রে একদিকে ওনাকে আবার আগ্রাসী হতে হবে, অন্যদিকে প্রেসিডেন্ট চাইছেন আব্রাহাম অ্যাকর্ড পাকিস্তান সৌদি আরবের মতো দেশগুলো সেটা স্বীকৃতি দিক। যখন গাজাতে ইসরায়েল আবার আগ্রাসী হবে তখন কি সৌদি আরব পাকিস্তানের স্বীকৃতি দেওয়ার মানে সামান্যটুকু পসিবিলিটি থাকলে সেটা থাকবে? না, থাকার কথা না। যেমন আমি দেখলাম পাকিস্তানের যে সম্ভবত প্রধানমন্ত্রী বলেছেন যে পাকিস্তানের যে অনুসৃত নীতি প্যালেস্টাইন সম্পর্কে, ইসরায়েল সম্পর্কে, সেটি কোথাও নড়চড় হবে না, তারা এখান থেকে বিচ্যুত হবে না। কাজে আব্রাহাম অ্যাকর্ডে যোগদানের কোনো সম্ভাবনাই নেই তাদের, তার এই কথা বলেছেন, একদম নাকচ করে দিয়েছেন। সেই সঙ্গে সৌদি আরবও কিন্তু এখন দেখেন আমেরিকার সঙ্গে যেটুকু নৈকট্য ছিল বা কূটনৈতিক যেটুকু সমস্যা ছিল, এরকম তারা সেখান থেকে ধীরে ধীরে সৌদি আরবে কিন্তু শিফট করতে চাচ্ছে। একটা রিসেন্ট ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। কাজে আব্রাহাম অ্যাকর্ডে কিন্তু সৌদি আরব বা পাকিস্তান এখন পর্যন্ত যে সিচুয়েশনে যে ডেভেলপমেন্ট আছে তাতে আমার মনে হয় না এই দুটি দেশ স্বাক্ষর করবে। ওকে, প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে যাই, সেটা হলো যুদ্ধ তো চলছে, এর মধ্যে 3টি দেশ যুক্ত আছেন, নতুন করে ওমানকে যুক্ত করার বিষয়ে প্রেসিডেন্ট যে হুমকিটি দিয়েছেন এটি কি স্রেফ হুমকি নাকি আসলে যুদ্ধের পরিধি বাড়ার আশঙ্কা রয়েছে? দেখুন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন কি বলে আমি খুব একটা গুরুত্ব দেই না, কিন্তু এগুলো কথাবার্তাগুলো যেহেতু প্রেসিডেন্টের মুখ থেকে আসছে এটা ডেফিনেটলি উত্তেজনা বাড়ায়। যে ট্রাম্প ওমানকে নিয়ে যে ব্লো দ্য মাপ বলেছে, ভাষা কিন্তু কূটনৈতিক ভাষা না, এটা বেশ বিপজ্জনক। এখন যে কথাটা মালিক ভাই বা আপনিও বলেছেন যে ইরান এবং ওমান মিলে হরমুজ প্রণালীকে তাদের কন্ট্রোলে রাখা, সেটা ইমপ্লিসিটলি, আসলে আমি মনে করি সেটা ইমপ্লিসিটলি সেই বার্তাটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিচ্ছে যে সেই পথে এগোন। আপনি জানেন যে ওমান কিন্তু আমেরিকারও ভালো বন্ধু, ওমানের ওখানে কিন্তু আমেরিকার ঘাঁটিও আছে, কিন্তু সেই ক্ষেত্রে এটা কূটনৈতিক ভাষা না, এটা চাচ্ছে যে ওমানকে মানে ইমপ্লিসিটলি থ্রেট দেওয়া, তুমি ওখান থেকে সরে আসো, ইরানের সাথে তুমি কোনো ধরনের মানে যোগাযোগ রাখতে পারবে না। তো যে কথাগুলো অ্যাকচুয়ালি আমার কাছে অবাক লাগছে যে গাজার ব্যাপারটা, যে এখনো ইরান কিন্তু একটা শিয়া প্রধান কান্ট্রি এবং গাজা এবং মিডল ইস্ট জিসিসি যে সুন্নি প্রধান কান্ট্রি, গাজার জন্য ইরান ছাড়া আমি আর কোন মুসলিম কান্ট্রিতে এতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখিনি। ওরা কিন্তু গাজাকে ওদের নিজস্ব মানে রাজনৈতিক বা কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে মনে করে। ওদের যে সমস্ত শর্তাবলী আছে, শর্তাবলীর মধ্যে গাজা কিন্তু আছে, কিন্তু আব্রাহাম অ্যাকর্ডের কোথাও গাজার কোনো উল্লেখ নেই। কিন্তু তার মানে এই তারা ভাবছে যে এই সবাইকে যদি আব্রাহাম অ্যাকর্ডে যত কান্ট্রিকে এইটার মধ্যে নিয়ে আসা যায় তাহলে ওরা এই গাজার কথাটা ভুলে যাবে, কিন্তু গাজা ছাড়া মধ্যপ্রাচ্যের স্থায়ী সমাধান সম্ভব না। কিন্তু আইরনিক্যালি এত বছর ধরে গাজা একটা ইস্যু ছিল, গাজার ইস্যু কিন্তু অনেক আগেই যখন জিসিসি কান্ট্রিগুলো পাওয়ার ছিল কূটনৈতিক অর্থনৈতিক, সেই পাওয়ারটা কাজে লেগে কখনোই কিন্তু গাজার সমস্যার সমাধান করতেও চায়নি। তারা সবসময় গাজার সমস্যার সমস্যাটা জিয়ে রাখতে চেয়েছে তাদের পলিটিক্যাল কারণে। আপনি কি জানেন ডোনাল্ড ট্রাম্প যদি চায় যে আজকে সৌদি আরবের মানে এমবিএস চলে যায়, ডোনাল্ড ট্রাম্প কি পারবে না? পারবে, মানে এটা ম্যাটার অফ ফিউ আওয়ার্স। এখন ডোনাল্ড ট্রাম্প এই কথা বলতে শোনা যাচ্ছে, সে বলতেছে যে আসলে এমবিএস চাচ্ছে কিন্তু কিং চাচ্ছে না, মানে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করে। কিন্তু আব্রাহাম অ্যাকর্ড যদি করে শুধু এটা তাদের
ব্যাপার না, এটার সাথে সারা মুসলিম বিশ্ব জড়িত, এটা রিপারকাশন খুব খারাপ হবে। এই জন্য হয়তো একবার তার 2 পা আগায় তাও বা পিছায়, যার জিসিসি কান্ট্রি গুলো, আপনি জানেন ইউএই অলরেডি ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক আছে, ওরা ওদের করিডোর ইউজ করেছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমি ভয় পাচ্ছি যে কিছু কিছু কান্ট্রিকে ওরা হয়তো কাউন্ট করতে পারে আব্রাহাম অ্যাকর্ডে আনার জন্য, এবং সেটা আসলে দুঃখজনক হবে। আর যে কথাটা মালিকবার বললে, দুইটা ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি, পাকিস্তান এবং সৌদি আরব, এনিথিং ইজ পসিবল। আমি আসলে এমন একটা দুনিয়াতে বাস করতেছি যেটা অসম্ভব মনে হচ্ছে, সেটাই সম্ভব। কিন্তু এখনো বলতো আমার মনে হয় যে ওরা পারবে না। কিছুদিন আগে আপনি জানেন সৌদি আরবের সাথে পাকিস্তানের ডিফেন্স প্যাক্ট রয়েছে, হয়তো ওরা যদি কোনো ডিসিশন নেয় একভাবে নিতে হবে। এবং আমেরিকাও চাচ্ছে, এই যে ডোনাল্ড ট্রাম্প বারবার আসিফ মুনিরকে তোয়াজ করছে, নিয়ে আসছে, আদর করতেছে, ওরা ইনডাইরেক্টলি চাপ দিচ্ছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা। সম্পর্ক স্বাভাবিক দলিলটা কি? সেটা হলো আব্রাহাম অ্যাকর্ড। এবং তারা কিন্তু অনেকটা চাপের মধ্যে আছে। আই হোপ ইসরায়েল, পাকিস্তান এবং সৌদি আরবের জনগণ এটার বিরুদ্ধে, এই কারণে পারছে না তারা। রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক আগে দিয়ে দিতেন, কিন্তু অভ্যন্তরীণ জনগণের যে চাপ, সেটাকে তারা সামাল দিতে পারবেন না, সেই কারণে তারা করছেন না। কিন্তু ডক্টর কবির হাসান, আপনার কাছে প্রশ্নটা করতে চাই আপনার কথা থেকে। আপনি বলছিলেন যে ওমান তো আমেরিকারও বন্ধু, তো আমেরিকার বন্ধু ওমান কেন আমেরিকার সাথে বিশ্বাসঘাতক করে ইরানের সাথে গলা মিলিয়ে তারা হরমুজ প্রণালী ব্যবস্থাপনা যেতে চায়? স্রেফ টাকার জন্য, না অন্য কোনো বিষয় আছে? না, এখানে ইরানেরও তাদের ভূ রাজনৈতিক মানে সিকিউরিটি ইস্যু আছে। মানে ওমান ইরানের মিসাইলের সরাসরি তাদের ইয়ার মধ্যে, উইদিন দিয়ার প্যারামিটার, তাই না? এবং ইরানে ওমানে কিন্তু মানে আমেরিকার ঘাঁটি আছে। ইরান কিন্তু বারবার বলে আসছে যে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি সরাতে হবে। এবং যে কথাটা গতবার আপনার সাথে আলাপ হচ্ছিল, যে ইরানের যে ওদের যে ঘাঁটিগুলো আছে, উদ্দেশ্য ছিল যে জিসিসি কান্ট্রিগুলোর নিরাপত্তার কারণে। কিন্তু এই ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ শিখিয়ে দিয়েছে আসলে এই ব্যবস্থাগুলো এই সমস্ত দেশের নিরাপত্তার জন্য না, এটা আসলে ইসরায়েলের নিরাপত্তার জন্য। তাহলে ইরান সঙ্গত কারণে তারা ভাবছে যে আমার নেইবার ইরান, তার সাথে আমার অনেক মানে হরমুজ কানেকশন আছে, তাহলে ইরানের সাথে যাওয়া আমার জন্য ভালো হবে। এটা একটা অর্থনৈতিক দিকও আছে। কিন্তু আমেরিকা তার আগে বুঝতে পেরেছে জন্য কি মিত্র আর কি শত্রু, বলছে করতে পারবে তাহলে তুমি ইউ উইল ওয়াইপ ইউ আউট। এবং এটা তো ডোনাল্ড ট্রাম্পের ভাষা, কিন্তু থ্রেটটা ইজ রিয়েল, যে তোমরা এই পথে এগোবে না। কারণ সেখানে শত্রু মিত্রের ব্যাপার না, সেটা আমার অর্থনৈতিক স্বার্থ। বারবার সেগুলো আমেরিকা ফার্স্ট, তার সাথে আসে ইসরায়েল, এবং অনেকেই বলে ইসরায়েল ফার্স্ট, নট আমেরিকা ফার্স্ট। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। মাহমুদ মালিক, আপনার কাছে একটু জানি, সেটা হলো ওমানে উড়িয়ে দেয়া যে হুমকি, এটি নতুন কিছু নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত 7টি দেশে কার্যত হামলা চালিয়েছেন। ইরাক, ইরান, নাইজেরিয়া, সোমালিয়া, সিরিয়া ও ভেনেজুয়েলা এবং ইয়েমেন, 7টি দেশ। আবার তিনি 7টি দেশকে হুমকি দিয়ে রেখেছেন: কানাডা, কলম্বিয়া, কিউবা, গ্রিনল্যান্ড, মেক্সিকো, পানামা এবং ওমান। নতুন করে ওমানের বিষয়টি আসলো। অর্থাৎ আমরা তো এই প্রেসিডেন্টকে জনগণ ভোট দিয়েছিল, তিনি পুরো পৃথিবীর যুদ্ধের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিলেন। তিনি অপ্রয়োজনীয় যুদ্ধ বলছিলেন, 24 ঘন্টা বন্ধ করে দেবেন বলছিলেন। পুরো পৃথিবীর একটা অংশের মানুষকে এভাবে আতঙ্কিত করে রাখা আমেরিকান প্রেসিডেন্টের কাজ কি? না, আসলে দেখুন, এটি আমেরিকা প্রেসিডেন্টের কাজ কিন্তু সেটি নয়। কারণ আমেরিকা সারা বিশ্বে আমেরিকা একটা অভিভাবকত্বের ভূমিকায় ছিল। সে যেভাবেই হোক, তার সুপ্রিমেসি, মিলিটারি বলেন, তার জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি, শিক্ষা, যেভাবে বলেন না কেন, সব দিক মিলিয়ে আমেরিকা একটা শ্রেষ্ঠত্ব ছিল পৃথিবীর উপরে, সব দেশের উপরে। তো এরকম একটি দেশে আমেরিকাকে যদি আপনি গ্রেট রাখতে চান, গ্রেট খালি মেক আমেরিকা গ্রেট এগেইন বলতে শুধু আমেরিকার ডোমেস্টিক চিন্তা করলে হবে না, সারা বিশ্বেই আমেরিকার যে অ্যাকসেপ্টেবিলিটি এবং আমেরিকাকে ভালোবাসার যে একটা মানে কারণ তৈরি করতে হবে আমেরিকাকে, আমেরিকার নেতৃত্বকে। কিন্তু ট্রাম্প পুরোপুরি উল্টো কাজ করেছেন। জনগণ তাকে ভোট দিয়েছিল কেন? যতগুলো কারণ ছিল, আপনি ইনফ্লেশন বলেন, তারপর ইমিগ্রেশন, এবং আরেকটি বড় কারণ ছিল কিন্তু যুদ্ধ, অর্থাৎ রাশিয়া ইউক্রেন এবং গাজা যুদ্ধের ফলে জনগণ যুদ্ধের বিরুদ্ধে দারুণভাবে, মানে সব দেশের জনগণই কিন্তু যুদ্ধের বিরুদ্ধে থাকে। তো গাজা যুদ্ধটা খুব নাড়া দেয় এই আমেরিকার জনগণকে।
স্পেশালি যারা মুসলিম কমিউনিটি আছে আমেরিকাতে, এই মুসলিম কমিউনিটির আবেগকে দারুণভাবে নাড়া দিয়েছিল এই গাজা যুদ্ধটি। তো যে কারণে বাইডেন প্রশাসনের প্রতি জনগণ এবং স্পেশালি মুসলিম কমিউনিটির একটি ক্ষোভ ছিল, এবং ট্রাম্প যখন প্রতিশ্রুতি দিল, নির্বাচনী প্রতিশ্রুতি, যে তিনি প্রেসিডেন্ট হলে 24 ঘন্টার মধ্যে সব যুদ্ধ থামিয়ে দিবেন, এটার উপর মানুষ আস্থা রেখেছিল যে ট্রাম্প হয়তো সেটি করবেন। যে কারণে দেখেন যে মুসলিম অধ্যুষিত এলাকাতেও কিন্তু, স্টেটেও কিন্তু, যে যে জায়গাতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ না, তো আমেরিকাতে কখনো, বাট যেখানে মুসলিম ভোটের ওই নির্বাচন প্রভাব ফেলে এরকম জায়গাগুলো তো আপনি চিন্তা করেন, যেমন মিশিগান,